সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থী যারা তোমরা আছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের রাজনীতির ভূগোল নামক যে পত্রটি রয়েছে, সেই পত্রের অন্তর্ভুক্ত বিষয় শক্তি সাম্য, সংঘর্ষ ও বর্তমান অবস্থা। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব। আমরা প্রথমেই দেখি আজকের ক্লাসের শিখন ফল কি বা লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা কি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং একই সাথে এই ক্লাসের শেষে আমরা কি কি বিষয়ের জ্ঞান অর্জন করতে পারবো। তো প্রথমেই আমরা যেটি করব সেটি হলো শক্তি সাম্যের সংজ্ঞার্থ জানার চেষ্টা করব। এরপর শক্তি সাম্যের বৈশিষ্ট্য উন্মোচন করার চেষ্টা করব। তারপর শক্তি সাম্যের প্রকারভেদ জানবো আমরা। শক্তি সাম্য রক্ষার উপায় বা পদ্ধতি বিশ্লেষণ করব আমরা। এরপরে আমরা দেখব বর্তমান বিশ্ব প্রেক্ষিতে শক্তি সাম্য প্রয়োজন আছে কিনা বা কেমন অবস্থায় রয়েছে এখন, বা বর্তমান বিশ্বের প্রেক্ষিতে শক্তি সাম্য কতটা কাজ করছে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি মূলত সমসাময়িক বিষয়। তো আমরা প্রথমেই শক্তি সাম্যের সংজ্ঞার্থ জানার চেষ্টা করি। প্রথমেই আমরা অথেন্টিক ডেফিনিশন দেখব। অধ্যাপক ফে এর মতে শক্তি সাম্যের অর্থ হলো রাষ্ট্রীয় পরিবারের সদস্যদের মধ্যে শক্তির এমন একটি সঠিক সাম্যাবস্থা যা যে কোনো একটিকে, মানে যে কোনো একটি রাষ্ট্রকে এমন শক্তিশালী হতে বাধা দেবে যাতে সে অন্যের উপর নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে না পারে। তার মানে অধ্যাপক ফে এখানে শক্তি সাম্যের সংজ্ঞা দিতে গিয়ে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে সেগুলোকে রাষ্ট্রীয় পরিবারের সাথে তুলনা করেছে। তিনি আরো একটি বিষয়ে অবতারণা করেছেন এখানে, যে এই শক্তি সাম্য বলতে এমন একটি অবস্থাকে বোঝাবে যেখানে কোনো একটি রাষ্ট্র বা এই পরিবারের কোনো একটি সদস্য এককভাবে এমন শক্তিশালী হবে না যার কারণে সে কি করতে পারবে, নিজের কর্তৃত্ব ফলাতে পারবে অন্যের উপরে, এমনটি হবে না। এই কারণে এটিকে তিনি শক্তি সাম্য বলছেন। এরপর আমরা অধ্যাপক মর্গেনথুর কথায় যদি আমরা শক্তি সাম্যকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে দেখব তিনি বলেছেন, যখন শব্দটি কোনো প্রকার বিশেষণ ছাড়া ব্যবহৃত হবে তখন এটা সেই বাস্তব অবস্থাকে বোঝাবে যেখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তি মোটামুটি সমভাবে বণ্টিত আছে। তার মানে তিনিও এখানে যে রাষ্ট্রগুলোর মধ্যে যে ক্ষমতা বা পাওয়ার, সেটি কিন্তু সম বন্টনের কথাই বলেছেন। এই দুটি সংজ্ঞাকে আমরা বিশ্লেষণ করলে আমরা নিজেরা কিন্তু একটি সংজ্ঞা দাঁড় করাতে পারি। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করেছি সেই বিষয়ের সাথে সম্পৃক্ত করে আমরা এই সংজ্ঞাটি দাঁড় করানোর চেষ্টা করেছি। এখানে আমরা বলার চেষ্টা করেছি শক্তি সাম্য হলো একটি রাষ্ট্রের বা জোটবদ্ধ রাষ্ট্রের বা জোটবদ্ধ যে রাষ্ট্র থাকে বা সংঘ থাকে তাদের শক্তির সঞ্চার এবং প্রতিপক্ষের শক্তির ক্ষয়, প্রয়োজন হলে সে শক্তি সঞ্চয় করবে অথবা প্রতিপক্ষের শক্তিকে ক্ষয় করবে, যাতে অন্য কোনো রাষ্ট্র বা জোটের আক্রমণ প্রতিরোধ করতে পারে। এবং এর মূল লক্ষ্য হলো, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এর মূল লক্ষ্য হলো দুই দিকের মানে দুই পক্ষেরই শক্তির পার্থক্য যেন সর্বনিম্ন থাকে, শক্তির মধ্যে পার্থক্য খুব বেশি থাকবে না। এটি শক্তি সাম্যের মূল কথা। সুতরাং আমরা অবশ্যই এই
শক্তি সাম্যের একটি সংজ্ঞা দাঁড় করাতে পারলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শক্তি সাম্য বিষয়টি আসলে কি। এরপর যদি আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা শক্তি সাম্যের বৈশিষ্ট্য নিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে শক্তি সাম্যের প্রথম যে বৈশিষ্ট্য সেটি সমতা। এটি কিন্তু আমাদের যে সংজ্ঞা সেখানেও কিন্তু আমরা দেখিয়েছি যে সমতা থাকবে ক্ষমতার। দুইটি দল বা দুটি দেশ, এই দুটি দেশ বা দুটি গ্রুপের মধ্যে ক্ষমতার সমতা রাখার চেষ্টা করা হয়। এটি কিন্তু শক্তি সাম্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে যদি আমরা চিন্তা করি যে এই শক্তি সাম্য কিন্তু একটি অস্থায়ী ব্যবস্থা, এটি কিন্তু চিরস্থায়ী নয়। এটি যদি কেউ মনে করে যে আমার কাছে যে শক্তি রয়েছে সেই শক্তি সবসময় একই রকম থাকবে বা এটি সবসময় আমার কাছেই থাকবে, এমনটি নয়। শক্তি সাম্যের বিষয়টি হলো এটি অস্থায়ী একটি বিষয়। এরপর এটি সক্রিয়তার ফল। এটি কিন্তু কেউ কোনো একটি রাষ্ট্র যদি মনে করে যে এটি আমি একবার অর্জন করলাম, এরপর চুপচাপ বসে থাকবো, আমি এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেব না, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের শক্তি সাম্য থেকে সেই রাষ্ট্র ছিটকে যাবে। কারণ প্রতিপক্ষ প্রতিনিয়ত বিভিন্নভাবে শক্তি অর্জন করছে, কিন্তু সেই অ্যাসপেক্টে, সেই বিবেচনায় যদি অন্য রাষ্ট্র বা প্রতিপক্ষ রাষ্ট্র বা অপর পাশের যে রাষ্ট্র রয়েছে সেটি যদি নিষ্ক্রিয় থাকে শক্তি অর্জনের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রটি যে শক্তি সাম্যের বিষয় থেকে সরে আসলো বলে আমরা মনে করব এবং শক্তি সাম্যের বৈশিষ্ট্যের একটি বিপরীত হবে তখন। এরপর শক্তি সাম্য একটি সুফল এবং কুফলধারী বিষয়। কিরকম? এটি কোনো কোনো রাষ্ট্রের জন্য সুফল বয়ে আনে, যাদের কাছে এটি উপকারী মনে হয় তারা এটি সুফল ভোগ করে, এবং যাদের কাছে এটির অপকারটাকে বেশি মনে হয় বা যারা এর থেকে কোনো সুফল পায় না, তখন তারা এটিকে কুফলধারী একটি বিষয় মনে করে। যেমন কোনো ছোট রাষ্ট্র যে নিজে কিন্তু তার অধিকার অর্জন করতে পারছে না, তখন শক্তি সাম্যের আওতায় গিয়ে সেই ছোট রাষ্ট্র যদি বৃহৎ কোনো রাষ্ট্রের অধীনে সংঘবদ্ধ হয়ে যদি সে তার অধিকার আদায় করার জন্য প্রচেষ্টা চালায়, সেটি কিন্তু শক্তি সাম্যের একটি সুফল। তখন সেই ছোট রাষ্ট্র কিন্তু এটিকে সুফল হিসেবেই বিবেচনা করে। আর কুফলধারী অবশ্যই তাদের কাছে মনে হবে যেসব রাষ্ট্র যুদ্ধবাজ, দাঙ্গাবাজ, নিজের যে ক্ষমতা সেটির ব্যবহার করতে চায় দুর্বল রাষ্ট্রগুলোর উপরে এবং শক্তি সাম্যের কারণে তারা সেটি করতে পারে না, তারা কিন্তু এটিকে কুফলধারী মনে করে যে এটি আসলে তাদের জন্য উপকারী নয়, বরং এটি তাদের জন্য অপকারী। এরপর শক্তি সাম্য কিন্তু শান্তি রক্ষাকারী অবশ্যই আমরা বলবো, যেহেতু এটি সরাসরি যুদ্ধকে নিরুৎসাহিত করে। যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার পরেও কিন্তু অনেক সময় মধ্যস্থতাকারীর কারণে যুদ্ধ অবস্থা থেকে দুটি দেশ বা দুটি অঞ্চল বা দুটি যে গোষ্ঠী রয়েছে, দুটি আমরা যেটিকে বলছি যে দুটি জোট, সেই জোট কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসে। তাই এটিকে আমরা শান্তি রক্ষাকারী মনে করতে পারি, বা এর বৈশিষ্ট্য হলো এটি শান্তি রক্ষাকারী। এরপর এটি শক্তিধরদের খেলনা, যেগুলো সুপার পাওয়ার স্টেটস রয়েছে তাদের কাছে এটি খেলনা মাত্র। তারা নিজেদের ইচ্ছা মতো শক্তি অর্জন করার প্রতিযোগিতা দেখায় আসলে এর মাধ্যমে। সুতরাং এটিকে আমরা শক্তিধরদের জন্য খেলনা হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এটি গণতন্ত্রের জন্য মোটেই মঙ্গলজনক নয়, কারণ অনেক সময় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ চাচ্ছে না একটি অ্যালায়েন্সে যোগ দেওয়ার জন্য, কিন্তু বিশেষ প্রেক্ষিতে বা বিশেষ কারণে এই শক্তি সাম্য রক্ষা করতে গিয়ে কিন্তু
সেই গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের মতামতকে উপেক্ষা করেই অনেক সময় কোনো একটি অ্যালায়েন্সে যুক্ত হতে হয়। এজন্যই এটি গণতন্ত্রের জন্য শুভকর নয় বা এটি অমঙ্গলজনক। এগুলো আমরা বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করতে পারি। এরপর যদি আমরা চিন্তা করি শক্তি সাম্যের প্রকারভেদ কি কি আছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি। শক্তি সাম্যের প্রকারভেদের মধ্যে রয়েছে সাধারণভাবে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি, সরল এবং জটিল। সরলটি কি? সরলটি এমন একটি শক্তি সাম্য যেখানে দুটি পক্ষের মধ্যে শক্তি সাম্য চলে বা ব্যালেন্স অফ পাওয়ার বা পাওয়ারের ব্যালেন্স করার প্রচেষ্টা চলে দুটি পক্ষের মধ্যে। সেটি দুটি রাষ্ট্র হতে পারে, আবার দুটি গ্রুপ হতে পারে। দুটি রাষ্ট্রের উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি ইউএসএ এবং রাশিয়া। এই দুটি রাষ্ট্র যখন নিজেদের মধ্যে কম্পিটিশন করে শক্তি অর্জনের, সেটিকে আমরা সরল শক্তি সাম্য বলবো। আর জটিল হবে তখনই যখন দুটি পক্ষ নয় বরং দুইয়ের অধিক পক্ষ এখানে আবির্ভূত হবে। যদি ইন্ডিভিজুয়াল স্টেটের কথা আমরা চিন্তা করি, এখন কিন্তু চায়না, ইন্ডিয়া তারা কিন্তু শক্তিধর হওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু রাশিয়া এবং ইউএস এর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু শক্তি সাম্য তখন জটিল অবস্থা ধারণ করবে, কারণ দুটি পক্ষ নয়, দুটি পক্ষ থাকলে সেটি সরল অবস্থায় থাকে। যখন দুটি পক্ষের বেশি হয় তখন সেটিকে জটিল অবস্থায় বলি। যদি আমরা অ্যালায়েন্সের কথাও চিন্তা করি তখনও কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে ছোট ছোট বা কয়েকটি দেশকে নিয়ে কোনো একটি ওই অঞ্চলের মোড়ল রাষ্ট্র কিন্তু কি করে, তারা একটি অ্যালায়েন্স তৈরি করে এবং সেখানে তারা শক্তি সাম্যের যে বিষয়টি থাকে সেটি অর্জনের চেষ্টা করে। সেক্ষেত্রে তখন কি হয়, যেহেতু দুইয়ের অধিক হয়ে যায় তখন সেটিকে আমরা জটিল শক্তি সাম্য বলবো। আবার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, একটি স্থানীয়, আরেকটি আঞ্চলিক, আরেকটি বিশ্বব্যাপী। তো স্থানীয় ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটি পাশাপাশি দুটি রাষ্ট্র যখন এই শক্তি সাম্যের প্রতিযোগিতায় নামে তখন সেটিকে আমরা স্থানীয় বলি। যেমন এই আমরা সবচেয়ে বড় উদাহরণ বর্তমান বিশ্বে আমরা দিতে পারি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীন। তাদের মধ্যে কিন্তু একটি শক্তি সাম্যের প্রতিযোগিতা চলছে, এটিকে আমরা স্থানীয় শক্তি সাম্য বলবো। আঞ্চলিক যদি আমরা বলি যে দুটি অঞ্চলের মধ্যে যখন শক্তি সাম্য করার প্রতিযোগিতা চলে সেটিকে আমরা আঞ্চলিক শক্তি সাম্য বলবো। উদাহরণ হিসেবে আমরা ন্যাটোর কথা বলতে পারি এবং একই সাথে ন্যাটোর যে প্রতিপক্ষ ছিল ওয়ারশো সেটির কথা বলতে পারি। এছাড়াও আরো অনেকগুলো হতে পারে এক একটি অঞ্চলে। যেমন আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা দেখি ইন্ডিয়া চেষ্টা করে বা চায়না চেষ্টা করে তার অধীনে এই সাবকন্টিনেন্টে যারা আছে তাদেরকে নিয়ে একটি সংস্থা তৈরি করা বা তাদেরকে নিয়ে একটি জোট গঠন করা এবং সেখানে তারা কি করবে, অন্যান্য অঞ্চলের যে জোটগুলো রয়েছে যেমন ন্যাটো রয়েছে তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে। এটিকে আমরা আঞ্চলিক শক্তি সাম্য বলবো, যেহেতু অঞ্চলের ভিত্তিতে এটি তৈরি হচ্ছে। এরপর আমরা যদি বিশ্বব্যাপী দেখি সেটিও আমরা বলতে পারি পুরো বিশ্ব যখন বিভাজিত হয়ে যায়, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইমিডিয়েট পরবর্তী সময়ে কোল্ড ওয়ারের আগ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে দুটি বাইপোল সিস্টেম যখন ছিল, যে দুটি পোল ছিল, দুটি পোলের অধীনে পুরো বিশ্ব কিন্তু ভাগ হয়ে গিয়েছিল। সেই দুটি পোল কোনগুলো? একটি ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন আর একটি মার্কিন যুক্তরাষ্ট্র। এবং পুরো বিশ্ব এই দুটি অংশে ভাগ হয়ে গিয়েছিল এবং একই সাথে এটি আরেকটি ক্ষুদ্র অংশ ছিল যারা কোনো অংশেই যায়নি, তারাও আরেকটি অংশে ভাগ হয়ে গিয়েছিল, সেটি নন অ্যালায়েন্ড ছিল, তারা কোনো পক্ষেরই না।
এই পুরো বিশ্ব যখন ভাগ হয়ে গিয়েছে, পুরো বিশ্বব্যাপী যখন শক্তি সাম্যের প্রতিযোগিতা চলে, সেটিকে আমরা বিশ্বব্যাপী শক্তি সাম্য বলবো। এরপর যদি আমরা দেখি নমনীয়তার ভিত্তিতে, নমনীয় নাকি অনমনীয়। নমনীয় তখনই আমরা বলবো যখন দেখব কোনো একটি রাষ্ট্র যখন কোনো একটি জোটবদ্ধ হয়েছে, সেখান থেকে আবার সেই ইচ্ছামতো বেরিয়ে এসে অন্য একটি জোটে যোগ দিতে পারে, সেটিকে আমরা নমনীয় শক্তিসাম্য বলবো। আর নমনীয় কখন বলবো? যখন সে একটি গ্রুপ থেকে আর বের হতে পারে না, সেটিকে আমরা অনমনীয় শক্তিসাম্য বলবো। এরপরে আমরা যেটি দেখব সেটি শক্তিসাম্যের উপায় বা পদ্ধতি। এখানে কয়েকটি উপায় বা পদ্ধতি ব্যবহার করা যায়। আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডিটেইলস। এখানে আমরা খুব সংক্ষেপে দেখি ক্ষতিপূরণ বা কম্পেনসেশন, যেটিকে আমরা বলি জোট ও পাল্টা জোট, হস্তক্ষেপ ও হস্তক্ষেপ বিরতি, বিভাজন ও শাসন, ডিভাইড অ্যান্ড রুল যেটিকে আমরা বলি, সংঘর্ষ নিবারক রাষ্ট্র বা স্টেট আমরা যেটিকে বলছি, অস্ত্রীকরণ ও নিরস্ত্রীকরণ, আর্মামেন্ট অ্যান্ড ডিসআর্মামেন্ট যেটিকে আমরা বলছি, ভারসাম্য প্রতিষ্ঠাকারী যেটিকে আমরা ব্যালেন্সার বলি বা হোল্ডার অফ দ্য ব্যালেন্স বলি। এই পদ্ধতি বা উপায়গুলোর মাধ্যমে কিন্তু শক্তি সাম্য রক্ষা করা যায়। আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব। ক্ষতিপূরণটা কি? কোনো একটি শক্তিধর রাষ্ট্র যখন কোনো দুর্বল রাষ্ট্র দখল করে, তখন সেই শক্তিধর রাষ্ট্রের প্রতিপক্ষ যে রাষ্ট্র রয়েছে, সেও কিন্তু শক্তি অর্জনের চেষ্টা করে শক্তি সাম্য রক্ষা করতে গিয়ে। সে তখন কি করে? এই যে রাষ্ট্রটি দুর্বল রাষ্ট্র দখল করে নিয়েছে, তখন দুর্বল রাষ্ট্রকে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করার যে প্রচেষ্টা, সেটি তখন সেই পদ্ধতি সেখানে ব্যবহার করে। এবং এটিকে আমরা অবশ্যই ভালো পদ্ধতি বলবো না, এটি অবশ্যই ক্ষুদ্র রাষ্ট্রগুলোর উপরে যে অত্যাচার করা বা একটি রাষ্ট্র বিলীন করে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় এই পদ্ধতির মাধ্যমে। যেমন রাশিয়া, অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়া, তারা কিন্তু পোল্যান্ডকে তিন ভাগে বিভক্ত করেছিল। 1772 সালে একবার, 1793 সালে একবার, 1795 সালে একবার। এবং এই কারণে কিন্তু পোল্যান্ডের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল ওই সময়টিতে। এরপর যদি আমরা দেখি যে জোট ও পাল্টা জোট, একটি জোট গঠন করা যেতে পারে যদি কোনো একটি শক্তিধর রাষ্ট্রকে কেন্দ্র করে সেই রাষ্ট্রের অধীনে বাকি অপেক্ষাকৃত কম শক্তিধর রাষ্ট্র যারা রয়েছে, সেগুলো যখন জোটবদ্ধ হওয়ার চেষ্টা করে এবং সেই শক্তিধর রাষ্ট্রের বিপরীত আরেকটি শক্তিধর রাষ্ট্র কিন্তু চেষ্টা করে তার মতাবলম্বী বা তার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করবে এরকম রাষ্ট্রগুলোকে নিয়ে, সেও পাল্টা জোট গঠনের চেষ্টা করে। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা বলতে পারি ওয়ারশো ন্যাটো এবং ওয়ারশো যে অ্যালায়েন্স ছিল বা জোট ছিল। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ন্যাটো গঠিত হয়। ন্যাটো গঠিত হওয়ার পরে ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, এবং ওয়ারশো চুক্তির মাধ্যমে যে জোট গঠিত হয় সেটি কিন্তু সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সোভিয়েত ইউনিয়নের অধীনে কিন্তু পুরো এই অঞ্চলটি পুরো বিভাজিত হয়ে গিয়েছিল এবং জোটবদ্ধ হয়েছিল ওয়ারশো প্যাক্টে। আর এই অংশগুলো ইউরোপের পশ্চিম অংশগুলো, পশ্চিম ইউরোপের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো গঠন করেছিল। এভাবে কিন্তু শক্তি সাম্য রক্ষা করে সুপার পাওয়ারগুলো। এরপর আমরা দেখব যে হস্তক্ষেপ এবং হস্তক্ষেপ বিরতি। হস্তক্ষেপ যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব কোনো একটি শক্তিধর রাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ছোট রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এটি অনেক সময় তার নিজের স্বার্থেই করে। যেমন আমরা সবচেয়ে বড় একটি উদাহরণ দিতে পারি যে কোরিয়া, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে কোনো বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া হস্তক্ষেপ করে, সবসময় করে।
উত্তর কোরিয়ার ক্ষেত্রে রাশিয়া হস্তক্ষেপ করে এবং দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে চেষ্টা করে ইউএসএ হস্তক্ষেপ করার। কারণ জানে এই দুটি দেশ যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায় দুটি দেশের মধ্যে, তাহলে কিন্তু যদি একটি দেশ তো হারবে একটি দেশ জিতবে, এটিতে আসলে তাদের নিজেদেরও ইনভলভ হতে হবে এবং তাদের শক্তির ক্ষয় হবে। এই কারণে কিন্তু তারা আগের থেকে মিটমাট করে দেওয়ার জন্যই মূলত হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থে। আবার অনেক সময় নিজেদের স্বার্থে হস্তক্ষেপ থেকে দূরে থাকে। হস্তক্ষেপ থেকে দূরে থাকে এই কারণে যে যে দুটি দেশ যুদ্ধরত অবস্থায় অবতীর্ণ হয়েছে সেই দুটি দেশ যুদ্ধ করুক, এতে তাদের নিজেদের শক্তির ক্ষয় হবে। এবং এটি কখন করে? হস্তক্ষেপ থেকে বিরত থাকে সুপার পাওয়ারগুলো বা এই শক্তির সামনে যে নেতৃত্ব স্থানীয় রাষ্ট্রগুলো রয়েছে, এগুলো কখন করে? যখন দেখে যে ওই রাষ্ট্রগুলো তার পক্ষের বা বিপক্ষের না, তার পক্ষের না, অবশ্যই পক্ষের না, তখন সেটি করে। যেমন আমরা ইন্ডিয়া চায়নার যে ক্ল্যাশ আমরা দেখলাম, 20 জন ভারতীয় সৈন্য সেখানে নিহত হলো এবং চায়নার যদিও আমরা ইনফরমেশন জানি না সেখানে কতজন নিহত হয়েছিল। তো সেখানে কিন্তু এই রাশিয়া বা ইউএসএ কিন্তু হস্তক্ষেপ করেনি। কেন করেনি? কারণ এখানে চায়না এবং ইন্ডিয়া তারাও কিন্তু শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, পুরো বিশ্বে তাদেরও একটি অবস্থান তৈরি করার চেষ্টা করছে। সেই কারণে ইউএসএ এবং রাশিয়া দুই দেশই কিন্তু এখানে হস্তক্ষেপ করেনি। কেন করেনি? যে এই দুটি দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করুক এবং তাদের নিজেদের যে শক্তি আছে সেই শক্তির ক্ষয় হোক। এতে আলটিমেটলি ওই দুটি দেশেরই লাভ হবে যে দুটি দেশ বিশ্বকে মোটামুটি শাসন করার মধ্যে রাখতে চায়। এরপর আমরা বিভাজন ও শাসন বিষয়টির অবতারণা করতে পারি। কোনো একটি রাষ্ট্রকে যুদ্ধকালীন অবস্থায় বা বিশেষ কোনো অবস্থায় এই রাষ্ট্রগুলোকে ভাগ করে দেওয়া হয় এবং ভাগ করার পরে কি করে? তারা শাসন করে নিজেদের মতো করে। যেমন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে 38° অক্ষরেখা বরাবর ভাগ করে উত্তর কোরিয়াকে মোটামুটি ইনডিরেক্টলি শাসন করছে রাশিয়া, দক্ষিণ কোরিয়াকে ইনডিরেক্টলি শাসন করছে ইউএসএ। একইভাবে আমরা যেটি দেখি, জার্মানিকে বিভাজিত করে শাসন করেছিল রাশিয়া এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ব জার্মানিকে রাশিয়া এবং বা সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম জার্মানিকে শাসন করত বা কন্ট্রোল করত ইউএসএ। এভাবে আমরা ভিয়েতনামের উদাহরণও দিতে পারি। আরও একটি উদাহরণ আমরা খুব ভালোভাবে দিতে পারি, যেটি আমরা বলি যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ব্রিটিশরা কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে বিভিন্ন বিষয়ে বিভাজিত করে রেখেছিল, ধর্মীয় বিষয়ে বিভাজিত করে রেখেছিল। বিভাজনের মাধ্যমে কিন্তু তারা শাসন করার প্রচেষ্টা চালিয়েছিল এবং এখানে কিন্তু 200 বছর তারা শাসন করেছে শুধু এই ডিভাইড অ্যান্ড রুল এই নীতিকে ফলো করে। এরপর যদি আমরা দেখি যে সংঘর্ষ নিবারক রাষ্ট্র, এটি এমন একটি রাষ্ট্র যেটি আসলে দুটি বিবাদমান রাষ্ট্রের মধ্যে অবস্থান করে এবং এই দুটি বিবাদমান শক্তিশালী রাষ্ট্রকে সরাসরি সংঘর্ষ করতে বাধা দেয়। কারণ সেই দুটি রাষ্ট্রের মাঝখানে এই রাষ্ট্রটি অবস্থিত। এই রাষ্ট্রকে টপকে গিয়ে তো আসলে বর্ডারে যুদ্ধ করতে হবে, সেটি আসলে করতে বাধা দেয় এই রাষ্ট্র। সেই কারণে এটিকে আমরা নিবারক রাষ্ট্র বলি, কি নিবারক, সংঘর্ষ নিবারক রাষ্ট্র বলি। এর সবচেয়ে বড় উদাহরণ আমরা পোল্যান্ডের দিতে পারি। ইউএসএসআর এবং জার্মানির মধ্যে অবস্থিত পোল্যান্ড, এই জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন ওই সময় শক্তিশালী ছিল খুব বেশি। এই দুটি দেশের মধ্যে সরাসরি যুদ্ধকে বাধা দিত এই পোল্যান্ড নামক যে রাষ্ট্রটি রয়েছে সেটি। এবং আমরা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও যদি আমরা চিন্তা করি, ভারত এবং চায়নার মধ্যে কিন্তু যে বাফার স্টেট সেটিকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা নেপাল এবং ভুটানকে এখানে বিবেচনা করতে পারি।
এরপর আমরা অস্থিরীকরণ এবং নিরস্ত্রীকরণের কথা বলতে পারি। অস্থিরীকরণের মাধ্যমে কিন্তু একটি রাষ্ট্র তার শক্তিমত্তা বৃদ্ধি করে। যেমন অনেকগুলো রাষ্ট্রের কথা আমরা বলতে পারি, যে কোরিয়ার কথা বলা হয়, ইরানের কথা বলা হয়, তারা কিন্তু অস্থিরীকরণ করছে। তারা, পাকিস্তান আছে, এখানে ভারত আছে, তারা কিন্তু পারমাণবিক অস্ত্রে তাদেরকে সমৃদ্ধ করছে। এটি কিন্তু শক্তি সাম্যের একটি অন্যতম পদ্ধতি, যে রাশিয়া বা ইউএসএ যেটি রয়েছে, ইউএসএ রয়েছে, তাদের শক্তির থেকেও বেশি শক্তি বা তাদের সমপরিমাণে না হলেও তাদের সাথে যেন লড়াই করা যায় এরকম শক্তি অর্জন করার চেষ্টা করে অনেকগুলো দেশই, তার মধ্যে ইরান অন্যতম। এখানে কিন্তু অস্থিরীকরণের বিষয়টি চলে এসেছে এবং এটি অন্যতম একটি উপায় শক্তি সাম্য রক্ষার। একইভাবে নিরস্ত্রীকরণের মাধ্যমেও কিন্তু শক্তি সাম্য করা যায়, এটি পজিটিভলি, যে প্রত্যেকটা রাষ্ট্র তাদের যে অস্ত্রগুলো রয়েছে তার হিসাব করে তাদের কি করবে, একটা ব্যালেন্সে নিয়ে আসবে কিভাবে, কমিয়ে 100টা আছে অস্ত্র, আমি সেখান থেকে 50টা করব, তোমার 90টা আছে, তুমি 45টা করো, এভাবে করা যায়। কিন্তু এটি আসলে করতে আগ্রহী নয় যেসব শক্তিশালী রাষ্ট্র রয়েছে তারা। তোমরা জানো ইউএসএ, রাশিয়া, তারা কিন্তু নিরস্ত্রীকরণের পক্ষে, নিজেদের নিরস্ত্রীকরণের পক্ষে কখনোই নয়। এরপর আমরা যদি দেখি, সর্বশেষ ভারসাম্য প্রতিষ্ঠাকারী কোনো একটি রাষ্ট্রে, আমরা যখন কোনো দুটি রাষ্ট্রের মধ্যে বা দুটি গ্রুপের মধ্যে বা দুটি জোটের মধ্যে যখন সংঘর্ষ হওয়ার মতো অবস্থা তৈরি হয়, তখন কিন্তু এই ভারসাম্য রক্ষা করার জন্য একটি দেশকে ভূমিকা পালন করতে হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো একটি দেশ বা কোনো একটি প্রতিষ্ঠান। তো আগে এই বিষয়টি করত, সবচেয়ে বেশি করত আমাদের যে শক্তিশালী রাষ্ট্রগুলো ছিল ওই সময়টাতে। রাশিয়া করত বা সোভিয়েত ইউনিয়ন করত, একই সাথে ইউএসএ করত, এবং আমরা যদি ইউরোপের কথা চিন্তা করি, সেখানে কিন্তু যুক্তরাজ্য এটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করত, ব্যালেন্সারের ভূমিকা। কিন্তু বর্তমানে এই মধ্যস্থতাকারীর অভাব খুব বেশি আমরা দেখছি, কারণ এখানে যে ব্যালেন্সারের অভাব আমরা দেখছি। কিরকম ব্যালেন্সার, যে ব্যালেন্সার আসলে যোগ্য, যে ব্যালেন্সার নিঃস্বার্থভাবে দুটি দেশের বা দুটি জোটের যুদ্ধকে তারা বন্ধ করবে, এরকম নিঃস্বার্থ কোনো একটি ব্যালেন্সারের অভাব বর্তমানে দেখা যাচ্ছে। তো এই কারণে কিন্তু শক্তিসাম্য বর্তমানে অনেক যুদ্ধকে বন্ধ করা যাচ্ছে না। যেমন ইয়েমেনের যুদ্ধবিরতি ভেস্তে গিয়েছে, এখানে কিন্তু চেষ্টা করেছিল মধ্যস্থতা করার অনেক দেশ, সেখানে কিন্তু ইউএসএ মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, এবং একই সাথে সেখানে চেষ্টা করেছিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, বা আমরা যেটিকে বলি জাতিসংঘ, তারাও কিন্তু ব্যর্থ হয়েছে। এই একটা বড় প্রতিষ্ঠান, সেটিও কিন্তু ব্যর্থ হয়েছে। কিসের জন্য? তার কারণ তারাও তাদের সেই অবস্থানটি ধরে রাখতে পারেনি, যে তারা নিরপেক্ষ বা তাদের কোনো স্বার্থ নেই এখানে, শুধু ওই যুদ্ধ বিরতির জন্যই চেষ্টা করছে। তারা কিন্তু এরকম অবস্থা তৈরি করতে পারেনি, বা তাদের সেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, যে কারণে এখন ব্যালেন্সারের অভাব বিধায় এই পদ্ধতি কিন্তু এখন মোটামুটি আমরা বলতে পারি অনেকটাই নিষ্প্রভ রয়েছে। এরপর আমরা চায়না এবং ইন্ডিয়ার যে ক্লাস, সেখানেও আমরা দেখেছি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মতো কোনো ব্যালেন্সার আমরা এখানে পাইনি। এখন আমরা যে বিষয়টি নিয়ে যে বিষয়টির অবতারণা এখন করব, সেটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এখানে শক্তি সাম্য এখানে ছিল কিনা সেটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে শক্তি সাম্যের ক্ষেত্রে আমরা
যে বিষয়ের অবতারণা করব এখানে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল। যুদ্ধটির মূল যুদ্ধ কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের। পাকিস্তান বিভিন্নভাবে বাংলাদেশকে শোষণ করে আসছিল বিধায় বাংলাদেশ কিন্তু স্বাধীনতার ডাক দিয়েছিল এই সময়। এবং এখানে পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে যুক্ত হয়ে যায় ইনডিরেক্টলি ভারত, কারণ ভারত এবং পাকিস্তান এই দুটি কিন্তু বরাবরই ব্যালেন্স করার চেষ্টা করে একে অপরের শক্তিকে। এখানে কিন্তু ভারত চিন্তা করেছে পাকিস্তানকে যদি ভাঙা যায় তাহলে কিন্তু পাকিস্তানের শক্তি কিছুটা হলেও কমে যাবে। এই চিন্তা থেকেই ভারত যেহেতু পাকিস্তান যেহেতু ভারতের শত্রু রাষ্ট্র, সে কারণেই কিন্তু ভারত পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের পক্ষ নিয়ে বিভিন্নভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে। এবং এখানে আমরা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করি, অবশ্যই বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র হলেও এই ভারত কিন্তু তার স্বার্থ রক্ষা করেই বাংলাদেশকে সহযোগিতা করেছে। তার অন্যতম একটি যে স্বার্থ সেটি হলো এই ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে পাকিস্তানকে ভাঙা, এটি কিন্তু অন্যতম একটি উদ্দেশ্য ছিল ভারতের। এবং এখানে ভারত সম্পৃক্ত হওয়ার পরে কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হওয়ার পর কিন্তু সেই সময়ে সোভিয়েত ইউনিয়ন সম্পৃক্ত হয়েছে। এবং এখানে আমরা দেখেছি কি মার্কিন যুক্তরাষ্ট্র যখন সম্পৃক্ত হয়েছে তখন শক্তি সাম্যের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন চিন্তা করেছে আমাকেও এখানে সম্পৃক্ত হতে হবে, সে কারণে মূলত সম্পৃক্ত হওয়া। ভারত যেহেতু সম্পৃক্ত হয়েছে, চীন এখানে ভারতের বিপক্ষে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে পাকিস্তানকে সহযোগিতা করেছে। এখানেও কিন্তু আমরা একটি আতাত দেখতে পাই, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং চীনের আরেকটি পক্ষ যেটি দেখতে পাই বাংলাদেশ, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। এখানে ব্যালেন্স অফ পাওয়ারের ক্ষেত্রে আরও একটি বিষয় আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র যে 7ম নৌবিহার পাঠিয়েছিল বঙ্গোপসাগরে বাংলাদেশকে আক্রমণ করার জন্য, তার পরপরই কিন্তু সোভিয়েত ইউনিয়ন আরেকটি নৌবহর এখানে পাঠিয়েছিল এবং এটি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছিল। এটি কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার। এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে সিরিয়া যুদ্ধের আমরা উদাহরণ এখানে দিতে পারি, বর্তমান বিশ্ব ব্যবস্থায় বা বর্তমান বিশ্ব প্রেক্ষিতে শক্তি সাম্য আসলে কাজ করছে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করব। বর্তমান সময়ে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি সিরিয়া যুদ্ধের কথা আমরা যদি বলতে চাই, সেখানে দুটি পক্ষের যুদ্ধ চলছে। দুটি পক্ষের মধ্যে যুদ্ধ আমরা এই কারণে বলছি, রাষ্ট্রের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি হয়েছে বা দুটি দল সৃষ্টি হয়েছে, একটি সরকার বিরোধী আর একটি সরকার পক্ষ বা সরকার প্রধান যিনি আছেন বাশার আল আসাদ, তার বিরুদ্ধে যুদ্ধ করছে সরকার বিরোধীরা। এখানে আইএসকেও আমরা অ্যাক্টিভ থাকতে দেখেছি প্রথম দিকে, এবং আইএসকে বিভিন্নভাবে অনেক রাষ্ট্রই সহযোগিতা করার চেষ্টা করেছে। এখন সরকার বিরোধীদের সহযোগিতা করার নামে আসলে সেখানে বাশার আল আসাদকে হটানোর প্রচেষ্টা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে করে আসছে। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মধ্যপ্রাচ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য সেটি কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। একমাত্র এই বাশার আল আসাদের কাছে আসলে তিনি ওভাবে গুরুত্ব পাচ্ছেন না, এই মার্কিন যুক্তরাষ্ট্র ওভাবে গুরুত্ব পাচ্ছে না। সে কারণে কি করে তারা সরকার বিরোধী যে আন্দোলন হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সিভিল ওয়ার বা যুদ্ধ যেটি আমরা বলি, সেটি হচ্ছে সেখানে সরকার বিরোধীদের বিভিন্নভাবে দমন পীড়ন চালানো হচ্ছে বলে সেখানে হস্তক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেখানে বাশার আল আসাদকে হটানোর সর্বোচ্চ চেষ্টা করে। এবং একসময় আমরা দেখেছি ন্যাটোকে দিয়ে হামলা করানোর পরিকল্পনাও কিন্তু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে বাশার আল আসাদের বিরুদ্ধে ন্যাটো বাহিনী দিয়ে
সেখানে যুদ্ধ করার একটি প্রচেষ্টা চালিয়েছিল। ঠিক তার পরপরই আমরা যেটি দেখেছি, রাশিয়া কিন্তু বাশার আল আসাদকে এই যুদ্ধকালীন সময়ে, যুদ্ধের মধ্যে কিন্তু রাশিয়া বাশার আল আসাদকে রাশিয়ায় আমন্ত্রণ জানায় এবং ভ্লাদিমির পুতিন সেখানে বাশার আল আসাদকে লাল গালিচার শুভেচ্ছা দেয়। এবং সেই লাল গালিচা দেওয়াটি বড় বিষয় নয়, এটি আসলে দেখানো যে আমি বাশার আল আসাদের পক্ষে আছি। কারণ এখানেও রাশিয়ার স্বার্থ রয়েছে এবং শক্তি সাম্যের একটি বিষয় রয়েছে। যুক্তরাষ্ট্র যেমন চেষ্টা করছে, এই অঞ্চলে প্রায় অনেকগুলো দেশেই তার আঁতাত রয়েছে বা অনেকগুলো দেশের সাথে তার সম্পর্ক ভালো রয়েছে, শুধু বাশার আল আসাদের সাথে সম্পর্ক খুব বেশি ভালো না। কিন্তু অন্যদিকে রাশিয়ার সাথে বা ভ্লাদিমির পুতিনের সাথে বাশার আল আসাদের সম্পর্ক অনেকটাই ভালো এই অঞ্চলে। সে কারণে কিন্তু রাশিয়া এবং বাশার আল আসাদকে রাশিয়া এবং ভ্লাদিমির পুতিন সম্মান দেখিয়েছে। এবং এটি সম্মান দেখানো না, মূলত এই যুদ্ধে সরকার বিরোধী যুদ্ধ বলি বা আইএসের বিরুদ্ধে যুদ্ধ বলি, সেটিতে রাশিয়া এনশিওর করেছে বাশার আল আসাদকে আমি তোমার সাথে আছি। এরপরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর সরাসরি হামলা করার সাহস পায়নি, যদিও অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সরকার বিরোধীদেরকে। আবার রাশিয়াও কিন্তু সরকার বিরোধীদের দমন করার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়েছে বা সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে বাশার আল আসাদকে। এখানে আরো একটি সাব গ্রুপ এখানে তৈরি হয়েছে, সেটি হলো ইরান কিন্তু রাশিয়ার সাথে যুক্ত হয়ে বাশার আল আসাদকে সহযোগিতা করছে। আর অপরদিকে আমরা দেখছি ইসরায়েল বা সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে সরকার বিরোধীদের সহযোগিতা করার চেষ্টা করছে। এখানে ইরান কিন্তু রাশিয়াকে খুব বেশি পছন্দ করে ঠিক সেটি বলা যাবে না, কিন্তু রাশিয়ার সাথে বন্ধুত্ব যতটুকু, তার চেয়ে বেশি যে বিষয় ইরানের কাছে কাজ করেছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। এবং এটি কিন্তু অন্যতম একটি প্রচেষ্টা শক্তি সাম্য রক্ষার, যে একটি দল থেকে ছুটে যাওয়া বা একটি দলের বিরুদ্ধে আরেকটি দলের সাথে অ্যালায়েন্স গঠন করা বিশেষ মুহূর্তে, এটি কিন্তু শক্তি সাম্য এখানে কাজ করছে, এটি আমরা স্পষ্টতই বুঝতে পারি। এরপর যদি আমরা চিন্তা করি আরেকটি বিষয়, যে এটির প্রয়োজনীয়তা আছে কিনা, শক্তি সাম্যের প্রয়োজনীয়তা আদৌ আছে কিনা, এটি যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা দেখতে পারি যে যুদ্ধ থেকে মুক্তি দেয় এটি অনেকাংশেই ঠিক। কারণ শক্তি সাম্যের কারণে দুটি দেশ যখন যুদ্ধরত অবস্থার মতো একটি অবস্থা তৈরি হয় বা দুটি গ্রুপ যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়, সেখান থেকেও কিন্তু ভালো একজন ব্যালেন্সারের মাধ্যমে তারা যুদ্ধ থেকে ফিরে আসে। এমনকি তারা নিজেরাও যুদ্ধের মতো অবস্থা তৈরি হলেও নিজেরা যুদ্ধ করতে চায় না, কারণ এখানে কিন্তু তাদের শক্তির একটা ভারসাম্য থাকে, শক্তির প্রায় সমান থাকে দুটি গ্রুপে, যে কারণে কিন্তু তারা সরাসরি যুদ্ধ করতেও চায় না। সুতরাং এটি অবশ্যই প্রয়োজনীয় আমরা মনে করি। শান্তি প্রতিষ্ঠা, অবশ্যই যুদ্ধ যদি না থাকে শান্তি এমনিতেই প্রতিষ্ঠিত হবে, যেটি শক্তি সাম্যের মাধ্যমে করা সম্ভব। একক আধিপত্য থেকে মুক্তি, যেমন কোনো একটি সময় যখন হেজিমনি ছিল এবং ইউনিপোলার সিস্টেম ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র একাই পুরো বিশ্বকে শাসন করত, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যা বলতো সারা পৃথিবীর অন্যান্য দেশকে সেটাই মেনে নিতে হতো, যদিও তারা সেটা মানার মতো পক্ষে ছিল না বা মানার ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সেটি মানতে বাধ্য হতো। সুতরাং একক আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্যের প্রয়োজন রয়েছে। এরপর আগ্রাসন রোধ, যেটি আমরা বললাম যে একক রাষ্ট্র, একটি রাষ্ট্র যখন অনেক বেশি শক্তিশালী হয় তখন কিন্তু অন্যান্য রাষ্ট্রের উপর সে আগ্রাসন চালায়।
আগ্রাসন চালিয়ে সেই দেশকে দখল করে বা দেশের সম্পদ নিয়ে যায়, সম্পদ লুট করে, এরকম আমরা অতীতে অনেক দেখেছি। কিন্তু যখন ব্যালেন্স অফ পাওয়ার ধারণাটি এসেছে এবং এটির প্র্যাকটিস শুরু হয়েছে, তারপর থেকে কিন্তু এই আগ্রাসনটি অনেকাংশেই বন্ধ হয়েছে। এরপর দুর্বল রাষ্ট্রের সুরক্ষা। দুর্বল রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এই শক্তি সাম্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে। কোনো একটি রাষ্ট্র যখন নিজের অধিকার আদায় করতে পারে না, পার্শ্ববর্তী কোনো দেশ থেকে বা অন্য কোনো দেশের থেকে তার যে অধিকার রয়েছে সেই অধিকার সে আদায় করতে পারে না, তখন সেই দুর্বল রাষ্ট্রটি কোনো একটি সবল রাষ্ট্রের অধীনে গিয়ে বা সবল রাষ্ট্রের সাথে জোটবদ্ধ হয়ে তখন তার অধিকার আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং অনেকাংশে সফল হয়। এরপর সম্পর্ক প্রতিষ্ঠা, যে যখন বিভিন্ন রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের অধীনে বিভিন্ন রাষ্ট্র যখন জোটবদ্ধ হয়, তখন কিন্তু এই জোটবদ্ধ হলো যে রাষ্ট্রগুলো, তাদের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এবং এটি কিন্তু শক্তি সাম্যের কারণেই সম্ভব হয়। এরপর রাষ্ট্রীয় স্বার্থ আদায়, আমরা যেটি আগেও বললাম যে রাষ্ট্রের যে কোনো স্বার্থ আদায় করার জন্য এই যে শুধু প্রতিপক্ষ থেকে রাষ্ট্রীয় স্বার্থ আদায় তাই নয়, জোটের মধ্যে যেসব রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে তাদের থেকে যে রাষ্ট্রীয় স্বার্থ আদায় করার জন্য কিন্তু এই শক্তি সাম্য বিশাল একটি ভূমিকা পালন করে থাকে। কারণ এই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে এবং এই কারণে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটমাট করার পক্ষে কিন্তু প্রত্যেক রাষ্ট্রই সচেষ্ট থাকে। এই কারণে এখানে রাষ্ট্রীয় স্বার্থ, নিজ রাষ্ট্রের স্বার্থ আদায় করার ক্ষেত্রে শক্তি সাম্য বড় একটি ভূমিকা পালন করে থাকে। এরপর যদি আমরা ক্ষতিকর দিক আমরা চিন্তা করি, ডিমেরিটস যেগুলো, সেগুলো নিয়ে যখন আমরা চিন্তা করব, সেগুলো আমরা দেখব বিভাজিত বিশ্ব। বিশ্ব কিন্তু বিভিন্ন ভাগে বিভাজিত হয়ে যায়, বা কোনো সময় দেখা যাচ্ছে দুটি ভাগে বিভক্ত হচ্ছে, কোনো সময় তিনটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, আবার অনেক সময় আমরা দেখছি খণ্ড খণ্ড ভাবে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে পুরো বিশ্ব। এখানে কিন্তু যখন বিভাজন সৃষ্টি হয় পুরো বিশ্বের মধ্যে, তখন কিন্তু তারা তাদের যে স্বার্থ রক্ষার বিষয়টি সামনে চলে আসে এবং সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে কিন্তু অনেক সময় যুদ্ধ বিগ্রহের সৃষ্টি করে। এরপর যুদ্ধকে উস্কে দেয়। অনেক সময় দেখা যায় যে যুদ্ধকে বন্ধ করার জন্য, বড় যুদ্ধকে বন্ধ করার জন্য ছোট যুদ্ধ করতে হয়। ছোট ছোট যুদ্ধের মাধ্যমে কোনো একটি রাষ্ট্রকে বা কোনো দুটি রাষ্ট্রকে দমন করা হয়। এক্ষেত্রে অনেক সময় আবার এই ছোট ছোট যুদ্ধ অনেক সময় বড় হয়ে গিয়ে পৃথিবীর ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এরপর যদি আমরা চিন্তা করি শক্তি কেমন, যেহেতু শক্তি একই থাকে, এই দুটি গ্রুপ বা দুটি রাষ্ট্রের মধ্যে শক্তি একই থাকে, কোনো একটি রাষ্ট্র কিন্তু কোনো একটি ভালো বিষয় নিয়ে যখন কাজ করতে চায়, কোনো একটি ভালো বিষয়কে পৃথিবীতে বা কোনো একটি রাষ্ট্রে প্রতিফলিত করতে চায় বা অ্যাক্টিভ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেই রাষ্ট্র এই ব্যালেন্স অফ পাওয়ারের কারণে সেখানে কিন্তু সেটি করতে পারে না, বিকজ অফ দ্য ব্যালেন্স অফ পাওয়ার। এখানে শক্তি যেহেতু একই থাকে, অপোজিটের শক্তিও একই থাকে, সেক্ষেত্রে এখানে তারা সেই ভালো বিষয়টিকে প্রতিস্থাপন করার জন্য আসলে সাহস করে না বা শক্তি পায় না। সম্পর্কের ভয়ানক অবনতি হয়। হ্যাঁ, এটি ঠিক যে নিজের যে অক্ষ রয়েছে বা নিজের যে জোট রয়েছে, সেই জোটের সদস্যদের মধ্যে হয়তো অনেক সময় দেখি আমরা সম্পর্ক ভালো হয়, কিন্তু বিপরীত জোটের যে রাষ্ট্রগুলো থাকে তাদের মধ্যে কিন্তু সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে এবং সম্পর্কের অবনতি ঘটার কারণে কিন্তু অনেক সময় যুদ্ধের সৃষ্টি হয় এবং যুদ্ধ বিগ্রহের কারণে অনেক ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাই। অন্যায়কে উৎসাহিত করে, ছোট রাষ্ট্রগুলোকে বড় রাষ্ট্রগুলো ছিঁড়ে খাওয়ার মতো করে আলাদা করে ফেলে এবং তারা নিজেদের মতো করে
নিজেদের মধ্যে ভাগ করে ফেলে। এক্ষেত্রে ছোট রাষ্ট্রের প্রতি অনেক বড় অন্যায় করা হয়। আমরা দেখেছি ইউরোপীয় যে আগ্রাসী রাষ্ট্রগুলো ছিল, তারা মধ্যপ্রাচ্যকে এবং আমাদের যে অনেকগুলো রাষ্ট্রে তারা বিভাজিত করেছে রাষ্ট্রগুলোকে, এবং অন্যায়ভাবে সেখানে বিভাজিত করেছে এবং ছোট রাষ্ট্রগুলোর উপরে অত্যাচার চালিয়েছে এবং ছোট রাষ্ট্রগুলোকে বিভাজিত করে নিজের মধ্যে ভাগ করে নিয়েছে। এরকম উদাহরণ সবচেয়ে বেশি আমরা দেখি আফ্রিকাতে। আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার সাথে ক্লাসটি করার জন্য। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করতে পারো, অথবা তোমরা অন্য কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। তোমরা ভালো থাকবে।